অফিস শেষে শান্তিতে একটু ঘুমাতে চেয়েছিলাম, কিন্তু কলিং বেলটা যে আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে তা ভাবিনি। বাবা আবির, আমার মেয়েটাকে একটু হোস্টেল থেকে নিয়ে আসবে? তোমার উপর ভরসা আছে বলেই বলছি। বাইকে আমার পেছনে বসা সেই অচেনা মেয়েটার ওড়না যখন আমায় ছুঁয়ে গেল, বুকের ভেতরটা কেন জানি অকারণেই ধক করে উঠল। ভাইয়া, আপনার বউ কিন্তু খুব লাকি হবে। সব কাজ তো আপনি একাই গুছিয়ে করেন। হঠাৎ একদিন বাসায় ফিরে দেখি আমার বাবা মা স্বয়ং সেখানে বসে। তবে কি আমার পালিয়ে আসা জীবনের অবসান ঘটতে চলেছে? বাসায় ভাড়াটে হিসেবে এসেছিলাম, কিন্তু আজ সেই বাড়িওয়ালার মেয়ে যখন লাল বেনারসি পরে আমার পাশে, গল্পটা কি শুধুই দায়িত্বে ছিল নাকি ভালোবাসার? এইটা ছিল সারাংশ। এবার আসি মূল গল্পে। আজকে শুক্রবার, তাই অফিস নেই। খাওয়া দাওয়া করে বিকেলের দিকে একটু ঘুমাতে গেলাম। বাইরে যাওয়ার কোনো ইচ্ছে নেই। ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল। আমি মনে মনে একটু বিরক্ত হলাম। এই সময় আবার কে এলো? বিছানা থেকে উঠে দরজা খুলতে গেলাম। খুলতেই দেখি ইকবাল আঙ্কেল দাঁড়িয়ে আছে। উনি এই বাসার বাড়িওয়ালা। আমি উনাকে দেখে হালকা হেসে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো? জি, আমিও ভালো আছি। ঘুমিয়েছিলে মনে হয়, তোমাকে ডিস্টার্ব করে ফেললাম? না আঙ্কেল, সমস্যা নেই। কোনো দরকার? হ্যাঁ, একটা দরকার ছিল, তাই আসা। আসলে আজকে আমার বড় মেয়ে ফারজানা বাসায় আসবে। তুমি তো মনে হয় জানোই যে ও পড়াশোনার জন্য নরসিংদীতে থাকে। হ্যাঁ আঙ্কেল, আপনি বলেছিলেন একবার। এখন একটা সমস্যায় পড়ে তোমার কাছে এসেছি। কি সমস্যা আঙ্কেল? আঙ্কেল একটু অপ্রস্তুত ভঙ্গিতে গলা খাকারি দিলেন। তার মুখে এক ধরনের অস্বস্তি। মনে হলো কথাটা বলতে উনিও একটু সংকোচ বোধ করছেন। আসলে আবির, হয়েছে কি, ফারজানার এক্সাম শেষ আজকে, তাই হোস্টেলও বন্ধ করে দিবে। তাই আজকে বাসায় চলে আসতে চাইছে, কিন্তু এত দূর থেকে একা একা আসাটা ঠিক নয়। বুঝতেই তো পারছো, দিনকাল তেমন ভালো না। তার মাঝে আসতে আসতে আবার রাত হয়ে যাবে। এখন সমস্যা হচ্ছে, ওকে নিয়ে আসার মতো কেউ নেই। আমিই যেতাম, কিন্তু আমার শরীরটা খুব একটা ভালো না। হঠাৎ প্রেশার বেড়ে যায় তো আবার কমে যায়। উনি একটু থামলেন, কথাগুলো যেন গুছিয়ে নিতে চাইছেন। তারপর ধীর স্বরে বললেন, তাই ভাবছিলাম আবির, তুমি যদি একটু কষ্ট করে ফারজানাকে নিয়ে আসতে। তোমার উপর ভরসা আছে বলেই বলছি বাবা, না হলে এভাবে কাউকে বলতাম না। আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। হঠাৎ এমন দায়িত্ব এসে পড়বে ভাবিনি, কিন্তু আঙ্কেলের মুখের দিকে তাকিয়ে না বলার সাহসও হলো না। কোথায় থেকে আনতে হবে আঙ্কেল? ওর হোস্টেলের সামনে থেকে। আচ্ছা, ঠিকানাটা দেন, আমি এখনই রেডি হয়ে বের হচ্ছি। আঙ্কেল যেন হাফ ছেড়ে বাঁচলেন। তাড়াতাড়ি পকেট থেকে ফোন বের করে হোস্টেলের লোকেশন দেখালেন, সাথে ফারজানার নাম্বারটা আমার ফোনে সেভ করিয়ে দিলেন। ওকে আমি বলে দিচ্ছি তুমি যাচ্ছ। তুমি পৌঁছালে ওকে কল দিও, আর সাবধানে যেও বাবা। আমি হালকা হাসলাম। চিন্তা করবেন না আঙ্কেল, ঠিকঠাক নিয়েই আসব। আঙ্কেল চলে যেতেই আমি দ্রুত ফ্রেশ হয়ে জামা বদলে নিলাম। অদ্ভুত এক দায়িত্ববোধ কাজ করছিল ভেতরে। মনে হচ্ছিল আজকের দিনটা হয়তো অন্যরকম কিছু লিখে রাখবে জীবনের পাতায়। বাইকে উঠতে উঠতে ফারজানাকে একটা কল দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কণ্ঠটা নরম, শান্ত। প্রথমবার শুনেই কেমন যেন ভদ্রতা আর লাজুকতা মিশে থাকা একটা অনুভূতি পেলাম। ওয়ালাইকুম আসসালাম। জি, কে? আমি আবির বলছি। আপনাদের বাসায় ভাড়া থাকি। এইমাত্র আঙ্কেল বলে গেলেন আপনাকে নাকি হোস্টেল থেকে নিয়ে আসতে। ও আচ্ছা, হ্যাঁ আপু বলেছেন আপনার কথা। তো আপনি কি আসছেন? হ্যাঁ, আসছি, একটু সময় লাগবে। ঠিক আছে, আসুন, এসে কল দিয়েন। বলেই কল কেটে দিল। রাস্তায় গাড়ির ভিড় ছিল মাঝারি। সন্ধ্যা নামার আগের ব্যস্ততা। হালকা বাতাস লাগছিল মুখে, কিন্তু মনটা অদ্ভুতভাবে স্থির। অচেনা একটা মানুষকে আনতে যাচ্ছি, অথচ মনে হচ্ছে যেন তাকে আগেই কোথাও চিনতাম। আমি আবির চৌধুরী।
বাবা মায়ের একমাত্র ছেলে। আমার বাবা একজন বড় বিজনেসম্যান। শুনতে হয়তো অবাক লাগছে যে এত বড় বিজনেসম্যানের ছেলে হয়ে কি না চাকরি করি, আবার ভাড়া বাসায়ও থাকি। আসলে ব্যাপারটা হচ্ছে, আমি আমার পরিচয়, আমার পরিশ্রমে কিছু করতে চাই। এসব নিয়ে একসময় আব্বুর সাথে আমার অনেক কথা কাটাকাটি হতো। ওনার ইচ্ছে ছিল আমি পড়াশোনা করে ওনার ব্যবসায় হাত দিব, কিন্তু আমি এতে আপত্তি জানাই। বলি যে আমি নিজে কিছু করে প্রতিষ্ঠিত হতে চাই। এক পর্যায়ে কথা কাটাকাটি বেশি হলে আমি বাড়ি থেকে বের হয়ে আসি। তারপর এখানে কিছুদিন একটা হোস্টেলে থেকে চাকরির ইন্টারভিউ দেই। আমার রেজাল্ট প্লাস কম্পিউটার স্কিল ভালো থাকায় চাকরিটা হয়ে যায়। মাসে অনেক ভালো একটা স্যালারি পাই। তারপর বাসা খুঁজতে থাকি, কারণ এসব হোস্টেল আমার একদম পছন্দ না। তারপর খুঁজতে খুঁজতে ইকবাল আঙ্কেলের বাসা খুঁজে পাই। প্রথমে উনি ব্যাচেলর দিতে রাজি হননি, কিন্তু আমি যেই কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির নাম এবং আমার জবের অবস্থান শুনে উনি রাজি হয়ে যান। বলেন যে এ তো অনেক ভালো একটা জব। তারপর থেকে এই পর্যন্ত প্রায় 6 মাসের মতো আমি ওনার বাসাতেই থাকি। ওনার ওয়াইফ মানে রেহানা আন্টি, উনিও খুব মায়া করতেন আমাকে, একদম ছেলের মতো। ওনাদের নাকি কোনো ছেলে নেই, 2 মেয়ে। বড় মেয়ে ফারজানা আর ছোট মেয়ে আলিহা। আলিহা এবার ক্লাস 7-এ পড়ে। ফারজানার সাথে এর আগে কখনোই দেখা হয়নি আমার, কারণ ও এর মধ্যে আর বাসায় আসেনি। কিন্তু আলিহার সাথে প্রতিদিনই হয়। আমাকে ভাইয়া বলে ডাকে। আমি ওকে ছোট বোনের মতো স্নেহ করি। মাঝে মাঝে চকলেট আইসক্রিম কিনে নিয়ে আসি। ও অনেক খুশি হয়। হোস্টেলের সামনে পৌঁছে বাইক থামালাম। চোখে পড়ল গেটের পাশে দাঁড়িয়ে থাকা এক মেয়ে, পাশে 2টো ব্যাগ, হালকা রঙের ওড়না মাথার ওপর টেনে রাখা। চারপাশে তাকাচ্ছে, যেন কাউকে খুঁজছে। আমি এগিয়ে যেতেই সে একটু দ্বিধা নিয়ে তাকালো। ফারজানা? সে মাথা নেড়ে হালকা হাসল। জি, আপনি আবির ভাইয়া? ভাইয়া শব্দটা কানে যেতেই কেমন যেন অদ্ভুত লাগলো, তবুও হেসে বললাম, হ্যাঁ চলো। ফারজানার ব্যাগ দুটো আমি হাতে তুলে নিলাম। সে নরম পায়ে আমার পেছন পেছন এসে বাইকের পাশে দাঁড়ালো। সন্ধ্যার আলো তখন ধীরে ধীরে ম্লান হচ্ছে। আকাশে এক ধরনের কাঁচা অন্ধকার নেমে এসেছে। রাস্তার লাইটগুলো একে একে জ্বলে উঠছে। শহরটা যেন রাতের জন্য নিজেকে প্রস্তুত করছে। আমি বাইকে উঠতেই সে একটু ইতস্তত করে দাঁড়িয়ে রইল। ওঠো, ভয় নেই। ফারজানা খুব সাবধানে ওড়নাটা ঠিক করে বাইকে উঠল। দুহাত দিয়ে সিটের পেছনটা শক্ত করে ধরে বসল। তার এই ভদ্রতা, সংকোচ আর অপ্রস্তুত ভাবটা আমার চোখ এড়োলো না। আমি বাইক স্টার্ট দিলাম। কিছু দূর যাওয়ার পর হালকা কণ্ঠে সে বলল, আপনাকে কষ্ট দিয়ে ফেললাম। আমি হালকা হেসে বললাম, আরে কিসের কষ্ট? নিজের বাসার মানুষের জন্য করলে সেটা কষ্ট না, দায়িত্ব। সে আর কিছু বলল না, তবে অনুভব করলাম তার দৃষ্টি যেন আমার পিঠে এসে স্থির হয়ে আছে। রাস্তায় যানজট একটু বেশি ছিল। এক জায়গায় সিগন্যালে দাঁড়াতে হলো। পাশ দিয়ে হকাররা হাঁটছে, গাড়ির হর্ন, মানুষের ব্যস্ততা, সব মিলিয়ে এক অস্থির পরিবেশ। কিন্তু বাইকের ওপরে বসে থাকা মেয়েটা যেন একদম স্থির, চুপচাপ। আমি বললাম, খুব ক্লান্ত লাগছে? একটু, আজ সারাদিন পরীক্ষা ছিল। শেষ পরীক্ষা? জি। তার কণ্ঠে অদ্ভুত এক স্বস্তি ছিল, যেন দীর্ঘদিনের একটা চাপ শেষ হয়েছে। হঠাৎ হালকা বাতাসে তার ওড়নার এক কোণা এসে আমার হাতে ছুঁয়ে গেল। খুব সাধারণ একটা ওড়না, কিন্তু কেন জানি বুকের ভেতরটা কেমন ধক করে উঠল। আমি নিজেকে সামলে আবার সামনে তাকালাম। মনে মনে ভাবলাম, এই মেয়ের সাথে আজ প্রথম দেখা, অথচ কেন জানি মনে হচ্ছে তাকে অনেক দিন ধরে চিনি। অবশেষে বাসার সামনে পৌঁছে গেলাম। আঙ্কেল আর রেহানা আন্টি গেটের সামনে দাঁড়িয়েছিলেন। মনে হলো তারা বেশ কিছুক্ষণ ধরেই অপেক্ষা করছেন। ফারজানা নামতেই রেহানা আন্টি এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। আলহামদুলিল্লাহ, ঠিকঠাক এসেছিস মা? আঙ্কেল আমার দিকে তাকিয়ে স্বস্তির হাসি দিলেন। অনেক ধন্যবাদ বাবা। ধন্যবাদ দেওয়ার কিছু নেই আঙ্কেল। ফারজানা ব্যাগ নিয়ে ভেতরে ঢুকে গেল। যাওয়ার আগে একবার পেছনে তাকিয়ে হালকা হাসল। সে হাসিটা কেমন যেন মনে গেঁথে রইল।
আমি নিজের রুমে উঠে এলাম। রাত বাড়তে লাগলো, কিন্তু ঘুম আসছিল না। বারবার ফারজানার মুখটা চোখের সামনে ভেসে উঠছিল, তার শান্ত কণ্ঠ, লাজুক চোখ আর সেই ভাইয়া ডাকটা। পরের দিন সকালে দরজায় নক করার শব্দে ঘুম ভাঙল। দরজা খুলতে দেখি আলিহা দাঁড়িয়ে আছে। আরে আলিহা, তুমি? হ্যাঁ, আম্মু তোমাকে ডাকছে। কেন? আজকে আমাদের বাসায় নাস্তা করবে, তাই তাড়াতাড়ি আসো। ও, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। ওকে। ফ্রেশ হয়ে ওদের ঘরে ঢুকতেই রান্নাঘর থেকে ভেসে আসা গরম পরোটার গন্ধ নাকে এসে লাগলো। ডাইনিং স্পেসটায় এক ধরনের ঘরোয়া উষ্ণতা ছড়িয়ে আছে। টেবিলের ওপর পরিপাটি করে সাজানো নাস্তা, পরোটা, ডিম ভাজি আর ধোয়া ওঠা চা। আন্টি আমাকে দেখেই মিষ্টি হেসে বললেন, আসো, বসো বাবা। আজকে কিন্তু নানা করে চলবে না। আমি হেসে চেয়ার টেনে বসলাম। চোখ তুলে তাকাতেই দেখি ফারজানা টেবিলের অপর পাশে বসে আছে। আজকে তাকে যেন একেবারেই অন্যরকম লাগছে। সাদামাটা বাসার পোশাক, খোলা চুল কাঁধ ছুঁয়ে আছে, মুখে কোনো সাজ নেই, তবুও এক অদ্ভুত স্বচ্ছ সৌন্দর্য। আমাদের চোখাচোখি হতেই সে হালকা মাথা নিচু করে ফেলল। আলিহা পাশ থেকে বলল, ভাইয়া, আপু কিন্তু সকাল থেকে তোমার কথাই বলছে। ফারজানা সাথে সাথে বলল, এই আলিহা, চুপ করে খা, নয়তো মার খাবি। আমি কিছু বললাম না, শুধু মনে মনে হাসলাম। ফারজানা বিব্রত হয়ে চায়ের কাপ হাতে নিল। তার লজ্জা পাওয়া মুখটা দেখে আমার অকারণেই ভালো লাগতে লাগলো। খেতে খেতে আন্টি বললেন, আবির বাবা, তুমি না থাকলে কাল খুব বিপদে পড়ে যেতাম। আল্লাহ তোমাকে ভালো রাখুক। আন্টি এসব বলবেন না, এতটুকু তো করতেই পারি। নাস্তা শেষ করে আমি উঠতে যাব, এমন সময় আঙ্কেল এসে বললেন, কি ব্যাপার, উঠে যাচ্ছ কেন? অফিস আছে আঙ্কেল, যেতে হবে। ও আচ্ছা, হ্যাঁ যাও, তবে রাতে কিন্তু আমাদের বাসায় খাবে। দুপুরে তো তুমি বাসায় আসো না। এসব কেন আঙ্কেল, নাস্তা তো করলামই। তো তাতে কি হয়েছে, আমি যা বলেছি তাই। ঠিক আছে, আসি তাহলে। গেট পার হয়ে বাইরে বেরোতেই সকালটার আলো চোখে এসে লাগলো। হালকা রোদ, নরম বাতাস, সব কিছুই স্বাভাবিক, অথচ আমার ভেতরটা অদ্ভুতভাবে অস্বাভাবিক লাগছিল। বাইকে উঠতে উঠতে একবার অকারণে পেছনে তাকালাম। বারান্দায় ফারজানা দাঁড়িয়ে, রেলিংয়ে হাত রাখা, চুলগুলো হালকা বাতাসে উড়ছে, চোখ দুটো আমার দিকেই। চোখাচোখি হতেই সে তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে নিল, কিন্তু ততক্ষণে সেই দৃষ্টিটা আমার মনে গেঁথে গেছে। অফিসে পৌঁছেও মন বসল না। কম্পিউটারের স্ক্রিনের দিকে তাকিয়ে আছি, কিন্তু মাথার ভেতর বারবার ভেসে উঠছে সকালের সেই দৃশ্য। এক অদ্ভুত টান অনুভব করছি, যার কোনো ব্যাখ্যা নেই। দুপুরে কাজের ফাঁকে ফোন হাতে নিয়ে অকারণে ফারজানার নাম্বারটা দেখে নিলাম। কল দিতে ইচ্ছে করছিল, কিন্তু কোনো কারণ পাচ্ছিলাম না। নিজেকে বোঝালাম অকারণে ফোন দেওয়া ঠিক না। সন্ধ্যার দিকে বাসায় ফিরলাম। গেট খুলতেই আলিহা দৌড়ে এসে বলল, ভাইয়া ভাইয়া, আজকে কিন্তু আপু রান্না করেছে। আমি হেসে বললাম, তাই নাকি? হ্যাঁ, তোমার জন্য নাকি। কথাটা শুনে অকারণেই বুকের ভেতরটা কেমন নরম হয়ে গেল। ডাইনিং টেবিলে বসতে দেখি ফারজানা খাবার সাজাচ্ছে। সে আমার দিকে সরাসরি তাকাচ্ছে না, কিন্তু বুঝতে পারছি আমার উপস্থিতি সে খুব সচেতনভাবে অনুভব করছে। আন্টি বললেন, আজকে কিন্তু সব রান্না ফারজানার। কেমন হয়েছে বলো তো? আমি প্রথম কোরমার টুকরোটা মুখে দিয়ে বললাম, অসাধারণ হয়েছে। ফারজানা খুব আস্তে বলল, সত্যি? খুব ভালো। সে আর কিছু বলল না, কিন্তু তার ঠোঁটের কোণে হালকা হাসিটা লুকানো রইল না। খাওয়া শেষে আমি উঠতে যাচ্ছিলাম, তখন ফারজানা বলল, 1 মিনিট, ক্ষীর বানিয়েছি, খেয়ে যান। তারপর একটা বাটিতে ক্ষীর নিয়ে আমাকে এগিয়ে দিল। বাটিটা নিতে গিয়ে অজান্তেই দুজনের হাত হালকা ছুঁয়ে গেল। দুজনেই 1 সেকেন্ডের জন্য থমকে গেলাম। খুব ছোট একটা স্পর্শ, কিন্তু অদ্ভুতভাবে দীর্ঘ একটা অনুভূতি। তারপর বিদায় নিয়ে রুমে গিয়ে শুয়ে পড়লাম। সকালে আবার কলিং বেল।
তবে এবার আলিহা নয়, ফারজানা এসেছে। ওকে দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। হাতে একটা বাটি, মুখে হালকা হাসি। আম্মু সেমাই পাঠিয়েছে। আমি হেসে বললাম, আন্টি পাঠিয়েছেন না আপনি নিয়ে এসেছেন? সে একটু অপ্রস্তুত হয়ে বলল, দুটোই। আমি বাটিটা নিয়ে টেবিলে রাখলাম। সে ভেতরে আসলো না, বাড়ি থেকে রুমটা দেখতে লাগলো। তারপর বলল, আপনি একা থাকেন, তবুও রুমটা এত গোছানো কিভাবে রাখেন? অগোছালো রাখলে নিজেরই খারাপ লাগে। বাহ, এ তো বেশ ভালো অভ্যেস। আপনার বউ অনেক লাকি হবে। এই কথাটা শুনে আমি একটু অবাক প্লাস অপ্রস্তুত হয়ে গেলাম। মানে কেন? এই যে তার কোনো কাজ করতে হবে না, ঘর গোছানো, রান্না বান্না সবই তো আপনি করেন। তা অবশ্য ঠিক। তারপর ফারজানা চলে গেল। আমি নাস্তা শেষ করে অফিসে চলে গেলাম। দিনগুলো খুব স্বাভাবিক নিয়মে এগোতে লাগলো, কিন্তু সেই স্বাভাবিকতার ভেতরেই অদ্ভুত এক পরিবর্তন ধীরে ধীরে জায়গা করে নিতে লাগলো। এখন প্রায় প্রতিদিনই কোনো না কোনো অজুহাতে ফারজানার সাথে দেখা হয়ে যায়। কখনো সে ছাদে কাপড় শুকাতে আসে, কখনো আমি যাই, টুকটাক কথাবার্তা বলি, সাধারণ কথাই। তবুও সেই কথাগুলো অদ্ভুতভাবে মনে থেকে যায়। একদিন বিকেলে অফিস থেকে একটু আগে ফিরি। গেট খুলে ঢুকতেই আলিহা বারান্দা থেকে ডাক দিল, ভাইয়া একটু বাসায় আসো তো। আমি কিছু না বলে গেলাম। গিয়ে দেখি আলিহা বসে পড়ছে, আর পাশে ফারজানা বসে তাকে কিছু বুঝিয়ে দিচ্ছে। আমাকে দেখেই আলিহা বলল, ভাইয়া এসেছো? আপু তো অঙ্কে আটকে গেছে, তুমি একটু দেখো না। আমি হেসে এগিয়ে গেলাম। ফারজানা খাতাটা আমার দিকে বাড়িয়ে দিল। এটা কিছুতেই মিলছে না। আমি পাশে বসে বুঝিয়ে দিতে লাগলাম। খুব কাছাকাছি বসা, আমাদের কাঁধ প্রায় ছুঁয়ে গেছে। আমি ভালো করে অঙ্ক বোঝাতে লাগলাম। হঠাৎ ফারজানা বলল, আপনি তো পড়াতে খুব ভালো পারেন। এর আগেও তো অনেকবার আলিহাকে পড়িয়েছি। জানি, আলিহা বলেছে। আরেকদিন সন্ধ্যায় লোডশেডিং হলো, পুরো বাসা অন্ধকার। নিচ থেকে আন্টির ডাক, আবির বাবা, একটা মোমবাতি আছে তোমার কাছে? নিয়ে আসো তো, লাইটের চার্জ শেষ হয়ে গেছে। আমি মোমবাতি নিয়ে নিচে গেলাম। ডাইনিং স্পেসে মোমবাতির আলো জ্বলছে। সেই আলোয় ফারজানার মুখটা কেমন অন্যরকম লাগছিল, শান্ত, নরম, প্রায় স্বপ্নের মতো। আমরা সবাই একসাথে বসে গল্প করতে লাগলাম। আলিহা একসময় ঘুমিয়ে পড়ল। আন্টিও রান্নাঘরে চলে গেলেন। ডাইনিংয়ে শুধু আমি আর ফারজানা। মোমের আলোয় নীরবতা। সে হঠাৎ বলল, আপনি কি সব সময় এত কম কথা বলেন? না তো, আসলে কথা বলার মানুষ কম পায়। এখন তো পাচ্ছেন। আমি তার দিকে তাকালাম। সে চোখ নামিয়ে ফেলল। কথাটা খুব সাধারণ, কিন্তু ভেতরে অন্যরকম এক অনুভূতি রেখে গেল। এখন প্রায় প্রতিদিনই কোনো না কোনো ছোট ঘটনা ঘটে, যা আমাদের একটু একটু করে কাছাকাছি নিয়ে আসে। কিন্তু সেই কাছাকাছি আসার কথা আমরা মুখে কেউ বলি না। তারপর কেটে যায় কিছুদিন। একদিন অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে যায়। সারাদিন কাজে চাপ ছিল, মাথাটাও ভার ছিল। গেট খুলে ভেতরে ঢুকতেই দেখলাম পরিবেশটা কেমন যেন আলাদা। নিচতলার ডাইনিং স্পেসে আলো জ্বলছে, মানুষের কথা বলার শব্দ ভেসে আসছে। ভেবেছিলাম হয়তো অতিথি এসেছে। জুতো খুলে সিঁড়ি ভাঙতেই আলিহা দৌড়ে এসে বলল, ভাইয়া তোমার জন্য সারপ্রাইজ আছে। আমি অবাক হয়ে বললাম, কি সারপ্রাইজ? আগে আমাদের বাসায় চলো। আমার কেমন যেন অজানা একটা কৌতূহল কাজ করতে লাগলো। বাসায় ঢুকতেই মুহূর্তের জন্য আমি একদম স্থির হয়ে গেলাম। চেয়ারে বসে আছেন আমার আব্বু আর পাশে আম্মু। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইলাম, যেন বুঝতেই পারছিলাম না এটা সত্যি নাকি কল্পনা। এতদিন পর হঠাৎ এইভাবে। আম্মু আমাকে দেখেই উঠে দাঁড়ালেন। আবির, শব্দটা শুনতেই ভেতরের সব শক্তি যেন গলে গেল। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। তোমরা এখানে? আব্বু চুপচাপ বসেছিলেন। মুখে আগের সেই কঠোরতা নেই, বরং এক ধরনের ক্লান্তি আর অদ্ভুত নরম ভাব। ইকবাল আঙ্কেল পাশে বসে
মুস্কি হেসে বললেন, দুপুরে এসেছেন, তুমি বাসায় ছিলে না, তাই আমরা বললাম আমাদের বাসায় বসতে। খাওয়া দাওয়া ও ওখানেই করেছেন। আমি একবার ফারজানার দিকে তাকালাম। সে একটু দূরে দাঁড়িয়েছিল, চোখে কেমন এক শান্ত দৃষ্টি। আম্মু এগিয়ে এসে আমার মাথায় হাত রাখলেন। এতদিন পরেও কি রাগ কমলো না বাবা? আমি কিছু বলতে পারছিলাম না, গলায় যেন কথা আটকে ছিল। রাগ না আম্মু, শুধু নিজের মতো করে কিছু করতে চেয়েছিলাম। আব্বু এবার ধীরে ধীরে বলল। সেটা তো করেছই। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। আজকাল ইকবাল সাহেবের কাছ থেকে তোমার অনেক গল্প শুনলাম। আমি ভাবিনি তুমি এতটা সিরিয়াসলি নেবে ব্যাপারটা। ইকবাল আঙ্কেল হেসে বললেন, ভাই, আপনার ছেলে খুব দায়িত্বশীল। এমন ছেলে পাওয়া যেমন ভাগ্যের ব্যাপার, তেমনি এমন ভাড়াটিয়া পাওয়া ভাগ্যের ব্যাপার। আবির তো আমাদের নিজের ছেলের মতোই হয়ে গেছে। এই কথাটা শুনে আমার বুকের ভেতরটা কেমন ভরে উঠল। ফারজানা চুপচাপ সব শুনছিল। মাঝে মাঝে তার চোখ আমার দিকে চলে আসছিল। তারপর অনেকক্ষণ গল্প হলো। পুরনো অভিমান, ভুল বোঝাবুঝি সব ধীরে ধীরে নরম হতে লাগলো। কথা বলতে বলতে কখন যে সময় চলে গেল বুঝতেই পারলাম না। রাতের খাবারও সেদিন সবাই মিলে একসাথে খেলাম। অদ্ভুত এক পারিবারিক পরিবেশ। মনে হচ্ছিল আমি যেন দুইটা পরিবারকে একসাথে বসে থাকতে দেখছি। খাওয়ার সময় ফারজানা চুপচাপ সবার প্লেটে খাবার দিচ্ছিল। আমার প্লেটের দিকে একটু বেশি খেয়াল রাখছিল কি না সেটা আমি বুঝতে পারছিলাম, কিন্তু কিছু বললাম না। খাওয়া শেষে আব্বু বললেন, আমরা কিছুদিন তোমার সাথেই থাকবো, আপত্তি আছে? আমি হালকা হেসে বললাম, এটা আবার জিজ্ঞেস করার কথা? আমার নিজের বলতে কিছু আছে? সবই তো তোমাদের। সেদিন রাতটা আমার কাছে অদ্ভুত শান্তির ছিল। অনেকদিন পর মনে হচ্ছিল ভেতরের একটা বড় শূন্যতা ভরে গেছে। পরের কয়েকদিন বাড়ির পরিবেশ একদম বদলে গেল। আম্মু সকালে উঠে আমার রুম গুছিয়ে দিতেন, রান্নাঘরে আন্টির সাথে গল্প করতেন। আব্বু আঙ্কেলের সাথে বারান্দায় বসে চা খেতেন, দেশের খবর, ব্যবসার কথা বলতেন। আমি অফিসে যাওয়ার সময় দেখতাম বারান্দায় দাঁড়িয়ে দুই পরিবার একসাথে গল্প করছে। ফারজানা এখন আম্মুর সাথে বেশ সময় কাটাতে শুরু করেছে। রান্না, গল্প, ছোটোখাটো কাজ সব কিছুতেই সে আম্মুর পাশে থাকে। অতঃপর একদিন অফিস থেকে ফিরে দেখি আব্বু আম্মু আমার রুমে নেই। ভেবেছিলাম হয়তো ছাদে গেছেন। ঠিক তখনই আলিহা দৌড়ে এসে বলল, ভাইয়া, আঙ্কেল আন্টি আমাদের বাসায়, আর তোমাকেও যেতে বলেছেন। কেন? আলিহা দুষ্টু হেসে বলল। গেলে বুঝবে। আমার ভেতরে কেমন একটা অজানা কৌতূহল কাজ করতে লাগলো। ধীরে ধীরে নিচে নেমে ওদের বাসায় ঢুকলাম। ডাইনিং স্পেসে ঢুকতেই দেখি সবাই বসে আছে। আব্বু, আম্মু, আঙ্কেল, আন্টি, আর একটু দূরে মাথা নিচু করে বসে আছে ফারজানা। পরিবেশটা অদ্ভুত রকম গম্ভীর, কিন্তু সেই গম্ভীরতার ভেতরেও একটা নরম উষ্ণতা। আমি চুপচাপ গিয়ে বসলাম। আব্বু গলা খাকারি দিয়ে বললেন, আবির, একটা কথা ছিল। আমার বুকের ভেতরটা ধীরে ধীরে কাঁপতে শুরু করলো। আব্বু মৃদু হেসে আমার দিকে তাকালেন। কথা আমরা বলবো, কিন্তু সিদ্ধান্ত তোমাদের। আমি একবার ফারজানের দিকে তাকালাম। সে মাথা নিচু করে আছে, হাতের আঙ্গুলগুলো নিয়ে খেলছে। তখনই আন্টি বললেন, আমরা অনেক দিন ধরে একটা জিনিস লক্ষ্য করছি, তোমাদের দুজনের মধ্যে একটা বোঝাপড়া, একটা সম্মান আর একটা নীরব সম্পর্ক তৈরি হয়েছে। এবার আম্মু বললেন, ফারজানার মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে, ভদ্র, শান্ত, দায়িত্বশীল। আর ইকবাল ভাই ভাবিরও তোমাকে খুব পছন্দ। তাই আমরা ভেবেছি যদি তোমাদের দুজনের বিয়েটা দিয়ে দেই। কথাটা শুনেই আমার মাথার ভেতর যেন একসাথে হাজারটা শব্দ বাজতে লাগলো। আমি কিছু বলতে পারছিলাম না। বুকের ভেতর ধকধক শব্দ হচ্ছিল। অজান্তেই চোখ চলে গেল ফারজানার দিকে। সে তখনও মাথা নিচু করে আছে, কিন্তু তার গাল লাল হয়ে উঠেছে, ঠোঁটের কোণে কাঁপন। আম্মু বললেন, আবির, তোর কোনো আপত্তি আছে? আমি মুখ খুললাম, কিন্তু শব্দ বের হলো না। মনে হচ্ছিল এতদিন ধরে যে অনুভূতিটা চুপচাপ বুকের ভেতর জায়গা করে নিয়েছিল
আজ সেটা হঠাৎ করে সবার সামনে দাঁড়িয়ে গেছে। আমি মাথা নিচু করে হালকা হাসলাম, কিছু বললাম না। আমার নীরবতাই যেন আমার উত্তর হয়ে গেল। ঠিক তখনই ফারজানা ধীরে ধীরে উঠে ভেতরের রুমে চলে গেল। আমিও আর বসে থাকতে পারলাম না। লজ্জা, অস্বস্তি, আনন্দ সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি নিয়ে সেখান থেকে উঠে নিজের রুমে চলে এলাম। রাতে ঘুম আসছিল না, বারবার মনে হচ্ছিল এত দ্রুত সব কিছু বদলে যাচ্ছে কিভাবে। এরপর শুরু হলো বিয়ের প্রস্তুতি। ঘর ভরে গেল আত্মীয় স্বজন, কোলাহল, হাসি, গল্পে। আলিহা তো আনন্দে পাগল, সারাক্ষণ এদিক ওদিক দৌড়াচ্ছে। আম্মু আর আন্টি মিলে বিয়ের শপিং করলেন। আব্বু আর আঙ্কেল সব আয়োজন সামলাচ্ছেন। ফারজানাকে এখন খুব কম দেখা যায়, দেখা হলেও লজ্জায় চোখ তুলে তাকায় না। অবশেষে এলো সেই দিন। ধুমধাম করে আমাদের বিয়ে হলো। আলো, সাজ, মানুষের ভিড়, সব কিছুর মাঝেও আমার চোখ শুধু একজনকেই খুঁজছিল, ফারজানা। কাবিন পড়ানো হলো, সবাই দোয়া করল। একসময় ফারজানাকে আমার পাশে বসানো হলো, মাথায় লাল ওড়না, মুখে লাজুক হাসি। আমি একবার তাকালাম, সে চোখ নামিয়ে ফেলল। সেই মুহূর্তে মনে হলো এই মেয়েটাই এখন থেকে আমার জীবনসঙ্গী। রাত গভীর হওয়ার সাথে সাথে আমার বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধুকধুক করতে লাগলো। আজকের রাতটা যে অন্যরকম সেটা বুঝতে অসুবিধা হচ্ছিল না। রুমটা সাজানো হয়েছে খুব সুন্দর করে, সাদা লাল ফুল, হালকা আলো আর জানালার পর্দা দিয়ে ঢুকে আসা চাঁদের আলো। বিছানার একপাশে বসে আছে ফারজানা, মাথায় লাল ওড়না, চোখ নিচের দিকে, হাতের আঙ্গুলে অকারণে খেলা করছে। আমি দরজা বন্ধ করে ভেতরে ঢুকলাম। মুহূর্তেই একটা অদ্ভুত নীরবতা তৈরি হলো। আমি ধীরে বললাম, এখন থেকে আমি আর ভাইয়া না, তাই তো? ফারজানা একদম চুপ। তারপর খুব আস্তে মাথা নেড়ে বলল, জানি না। তার লজ্জা দেখে আমি হালকা হেসে ফেললাম। এখনো লজ্জা পাচ্ছ? আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আমি এগিয়ে গিয়ে ওর কাছে বসলাম। নিজের বউকে দেখব না তো আর কাকে দেখব? এই কথা শুনে সে আরো লাল হয়ে গেল। তারপর ধীরে ধীরে মাথা তুলল, চোখে লজ্জা কিন্তু ভয় নেই। দুজনের দিকে তাকিয়ে আছি। এমন সময় দরজায় টোকা পড়ল। ওপাশ থেকে আলিহা বলল, ভাইয়া, আপু কাঁদলে কিন্তু আমাকে ডাক দেবেন। আমি আর ফারজানা দুজনেই একে অপরের দিকে তাকিয়ে আছি। ফারজানা একটু শক্ত গলায় বলল, এই ফাজিল, রাত কয়টা বাজে? যা ঘুমাতে যা। আমি হাসি আটকে রেখে বললাম, এইটা কি শালি নাকি পাহারাদার? দুটোই। মানে কি? আমি কি ওর বোনকে কাঁদাবো নাকি যে এসে এভাবে পাহারা দিতে হবে? বলা তো যায় না, আজকাল মানুষ চেনা অনেক দায়ী। আমি একটু আর চোখে ওর দিকে তাকালাম। ফারজানা লজ্জায় চোখ নামিয়ে নিল। রাত বাড়তে লাগলো। ঘরের আলো আরো নরম হয়ে এলো। ফারজানা বিছানার একপাশে বসে আছে। আমি জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছি। কিছুক্ষণ পর সে আস্তে করে বলল, আচ্ছা, আমাদের জীবনটা এখন থেকে কেমন হবে? আমি একটু থেমে বললাম, আগে যেমন অচেনা ছিল এখন ধীরে ধীরে নিজের হয়ে যাবে। ঘড়ির কাঁটা টিকটিক করছে। বাইরে শহর ঘুমিয়ে পড়েছে। ভেতরে শুধু দুইটা নতুন মানুষের নীরব গল্প লেখা শুরু হচ্ছে। জীবন আসলে এমনই, কখনো দায়িত্বের হাত ধরে আসে, আবার কখনো অচেনা কোনো মানুষের চাহনিতে লুকিয়ে থাকে আজীবনের সুখ। আবির আর ফারজানার এই মিষ্টি সম্পর্কের শুরুটা হলো এক অদ্ভুত মায়ার বাঁধনে। আপনাদের জীবনেও কি এমন কোনো গল্প আছে যা শুরু হয়েছিল একদম আকস্মিকভাবে? কমেন্টে আমাদের জানান। গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের সাথেই থাকুন নতুন কোনো গল্পের অপেক্ষায়। আজ তবে এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।